নির্জন দুপুর, চারিদিকটা একেবারে শুনশান। সময়টা ছিল গ্রীষ্মের, তাই পরিবেশটা বেশ ম্যাচম্যাচে। শ্যামবাজারের মোড়ে একটা বিশাল আকারের বটবৃক্ষ, তার ঠিক নিচেই আমি বসেছিলাম। প্রায়শই মধ্যাহ্ন বেলায় আমি সেখানে সময় অতিবাহিত করতাম। সেই দিনও আমি সেই বটবৃক্ষের নিচেই বসেছিলাম আর আনমনে ফিরে গিয়েছিলাম সেই ছেলেবেলার মধুর মুহূর্তগুলোতে। হঠাৎ কার যেন একটা কণ্ঠস্বর আমাকে বিস্মিত করে দিল। আমি আর আমার ভাবনার মাঝে হঠাৎ তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ করায় আমি একটু বিরক্ত বোধ করলাম, কিন্তু পর মুহূর্তে পিছন ফিরে তাকাতেই চোখে পড়ল শীর্ণ চেহারার প্রায় বয়স 50-এর এক ব্যক্তির মুখশ্রী। লোকটা ছিল বেশ লম্বা, তার দুই চোখে ছিল গভীর উদাসীনতার ছাপ, যেন কত যুগ ধরে একটা অজানা কষ্ট তার বুকের চাপা পড়ে আছে। তিনি একটা গেরুয়া বর্ণের পাজামা এবং সাদা ধুতি পরেছিলেন, হাতে ছিল কালো রঙের বেশ পুরনো একটা ছাতা। প্রথমে আমি একটু হকচকিত হলেও পরক্ষণে নিজের মেজাজটা ঠিক করে নিয়ে বললাম, আপনি? মানে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। লোকটি বেশ কয়েক মুহূর্ত চুপ থেকে একটু বিরক্তির সুরে বলল, আমি অখিলেশ চ্যাটার্জি, এই পথ দিয়ে যাচ্ছিলাম, বড্ড ক্লান্ত বোধ করছি, তাই একটু জিরোতে এলাম। লোকটার কথা শুনে মনে হলো তার জীবনের প্রতি বহু তিক্ততা রয়েছে। জীবনের মায়াজাল যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। গাছের গুঁড়িতে আবার বসে পড়লাম। কয়েক মিনিট দুজনেই নীরব। হঠাৎ আমার চোখে পড়ল তার মুখের হতাশাপূর্ণ মৃদু হাসি। আমি একটু ঠাট্টার সুরে বললাম, এই যে মশাই, এই দুপুরের রুক্ষ পরিবেশে কোন কল্পনায় ভেসে গেলেন? তিনি একটু মুচকি হেসে বললেন, জীবনের এই অথৈ সমুদ্রে আমি নিজেই যেন একটা ধাঁধা হয়ে গেছি। তারপর আরো অনেক কথা হলো। তিনি নিজের যৌবনকালের সেই মেয়েটির কথাও বললেন। সেই মেয়েটি নাকি তার জীবনের একটা বিশাল অংশ জুড়ে ছিল। তারপর তিনি বর্ণনা করলেন সেই মেয়েটির ঘন লম্বা কেশের কথা, যা তাকে মুগ্ধ করে দিত। তার চোখের চাহনিতে তিনি ভেসে যেতেন কল্পনার জগতে। অফিস যাওয়ার পথে প্রত্যহ তাকে দেখতাম পানাপুকুরের ঘাটের পাশে। কিন্তু হঠাৎ কি যে হয়ে গেল, আর কোনোদিন সেই মেয়েটিকে পুকুর পাড়ে দেখতে পাইনি। তাকে না বলা কথাগুলো নিজের মনে চাপা পড়ে গেল। অখিলেশ বাবুর মনের গভীরে চাপা পড়া কথাগুলো শুনতে শুনতে দেখি তার চোখের কোণে জল চলে এলো। তিনি উঠে পড়লেন। আমি বললাম, যার সম্বন্ধে এতগুলো কথা বললেন তার নামটা? একটু মুচকি হেসে বললেন, শ্যামা। বলেই সামনের পথ ধরে হনহনিয়ে হেঁটে চলে গেল। আমিও বাড়ির পথ ধরে চলে এলাম।